আমরা এতক্ষণ মানে যে আগের টপিকটা বললাম সেটার মধ্যে আমাদের থিমটা ছিল যে হাউ স্ট্যাটিস্টিক্স শুড বি ইউজড and how statistics is used and buyers be aware. এটা হলো থিমটা ছিল, তাই না? মানে পাবলিক। আর এখন আমরা নতুন টপিকে যাব। তাহলে আমি একটু পানি খাই, আমি চা খাচ্ছিলাম, চুইংগাম খাচ্ছিলাম। বুঝতে পারছি। এই টপিকসের যেটা এখনকার টপিক, সেই টপিকস হয়তো আমি একটু তোমাকে পুরাতন দিকে নিয়ে যাব, যেহেতু এটা আমার প্ল্যান, এই জন্য হয়তো আমি বেশি কথা বলতেছি, তুমি কন্ট্রিবিউট করবা প্রপোর্শনালি তুমি যতটুকু মনে করো। হ্যাঁ, সেটাই। তাহলে ধরো এটা টপিকের টাইটেল হলো হোয়ার দ্য স্ট্যাটিস্টিক্স কামস ফ্রম, মানে স্ট্যাটিস্টিক্স কবে থেকে মেইন স্ট্রিম হয়েছে, তাই না? তাহলে চলো নোমান, আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলি। আমরা আজকে তুমি আছো এখানে আমার সাথে, যে প্র্যাকটিক্যাল রিসার্চার, অনেক এক্সপিরিয়েন্স। আর আমিও রিসার্চ এক সময় করছি, এখন হলো রিসার্চ ইন্টারপ্রিটেশন বেশি করতে হয়, কারণ পেপার পড়তে হয়। আমি ফিজিশিয়ান, তুমি ইঞ্জিনিয়ার, দুজন দুই ওয়ার্ল্ডের, কিন্তু স্টিল আমরা কিছু কিছু ব্যাপারে এগ্রিড, তাই না? এই এগ্রিমেন্টটা আমি লাইক করি, মানে উই আর নট জাস্ট ডিলিউশনাল, উই হ্যাভ এ কংক্রিট গ্রাউন্ড। এই এগ্রিমেন্টার বিউটিটা হলো এটা, ডিফারেন্ট পিপলের সাথে কথা বলে যদি দেখি আমরা একই রকম প্রবলেম ফেস করতেছি এবং there is some general pattern, your confidence level বেড়ে যায়। আমরা স্ট্যাটিস্টিক্যাল টার্মে বলতেছি, তাই না? রাইট, সেটাই। আচ্ছা, তাহলে আমরা আগের সেশনে মেইনলি কথা বললাম যে স্ট্যাটিস্টিক্স কিভাবে ইউজ করা দরকার এবং অ্যাকচুয়ালি কিভাবে ইউজ হয়, এবং what are the ways you can use statistics in your own favor or in order to discredit other, মানে সাবজেক্টিভ কম্পোনেন্ট আছে। এটা বেসিক্যালি আমরা বলবো না যে আমরা এভরিথিং বলছি, কিন্তু আমরা অ্যাট লিস্ট টপিকসটা ইন্ট্রোডিউস করেছি। কিন্তু আজকে এখন এই টপিকসের মধ্যে আমরা ধরো একটা ফোকাস চেঞ্জ করি। ফোকাসটা হলো, আমি পার্সোনালি একটু ইন্টারেস্টেড ছিলাম যে সায়েন্স তো অরিজিনালি ছিল ডিটারমিনিস্টিক, তাই না? আমি একটা জিনিস জানতে চাই উইথ সার্টেনিটি, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মডেল এখন এমন, ইভেন ইন প্রিন্সিপাল দেয়ার উইল বি সাম আনসার্টেনিটি। তাহলে এই প্যারাডাইম, এটা তো একটা বিশাল বড় প্যারাডাইম চেঞ্জ, তাই না? এবং তুমি যেটা আগে বলছো যে ছোটবেলায় আমরা যখন বড় হই তখন আমাদের মাথায় ডিটারমিনিস্টিক স্টাইলটাই টিচাররা ঢুকায় দেয়, মানে ওটা হলো বেসিক্যালি এবিসিডি। কিন্তু অ্যাকচুয়াল রিয়েল লাইফে যখন আমরা রিসার্চ করতে আসি তখন ওই প্যারাডাইমটা কাজ করে না, কারণ অ্যাকচুয়ালি দ্য প্যারাডাইম হ্যাজ অলরেডি চেঞ্জড। এখনকারটা হলো প্রবাবিলিস্টিক, ঠিক আছে? তাহলে এইটা কবে, কখন, কিভাবে চেঞ্জ হলো এবং এখন এটা কিভাবে মেইন স্ট্রিম হলো? এবং তুমি যদি অ্যাকচুয়াল পড়াশোনা করো, স্ট্যাটিস্টিক্স যারা মেজর, তারাও হয়তো এত খুঁটিনাটি এই বিষয়টা নিয়ে আলাপ করে না, যেহেতু আমরা একটু মেভারিক, আমি আর তুমি, কারণ আমাদের যে জব আছে আমরা এটার উপরে আমাদের ক্যারিয়ার ডিপেন্ডেন্ট না, তাই না? এই জন্য আমাদের মাইন্ডটা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে। এই কিউরিয়াস টপিকটা আমার মাথায় আসলো যে স্ট্যাটিস্টিক্সটা কিভাবে এই ডিটারমিনিজমকে ওভারকাম করে এখন সে থ্রোনে বসে আছে, তাই না? রাজা, কিং। আচ্ছা, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালটা কিন্তু কমন সেন্সিক্যাল। তুমি দেখো যে আমি আর তুমি যদি একটা বিষয় সম্বন্ধে শিওর না থাকি, আমরা কিন্তু বলি আই এম নট শিওর। তার মানে একটা আনসার্টেন পার্ট অলওয়েজ ডে টু ডে লাইফে অলওয়েজ থাকে। যেমন তুমি যদি বলো, আচ্ছা এই তুমি যে ওই ছেলেটাকে দেখছিলা তার শার্টের কালার কি ছিল? আমি বললাম হ্যাঁ একটু সাদাটা ছিল। তুমি বললাম না ভাইয়া, একটু আমার কাছে মনে হচ্ছে একটু গ্রে। তখন আমি বললাম হ্যাঁ আমি মনে হয় শিওর না। এ দেখো, এটা কিন্তু বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ, কিন্তু বেসিক্যালি স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালটা আছে, আনসার্টেনিটি। তাহলে আমি বলতে যাচ্ছি, যেহেতু এটা ডে টু ডে লাইফে এই আনসার্টেন পার্টটা এমবেডেড ইন আওয়ার হিউম্যান ডে টু ডে অ্যাক্টিভিটি, তাহলে নিশ্চয়ই পুরাতন দিনের মানুষ স্ট্যাটিস্টিক্স মেইন স্ট্রিম হওয়ার আগে, এনশিয়েন্ট কালে, মনে করো নিউটনের আগে, অথবা মনে করো মিডিল এজে, অথবা ইভেন আরো গ্রিকে যাও, তাহলে তাদের মধ্যে ওই ব্যাপারগুলো নিশ্চয়ই ছিল না। তারা কি টোটালি ব্লাইন্ড ছিল যে there's a thing called uncertainty? আনসার্টেনিটি সবসময় ছিল। তারা এই ব্যাপারটাকে কিভাবে দেখতো, এটা নিয়ে আমার একটু কিউরিওসিটি ছিল। আমি একটা অ্যানালজি আনি, তাহলে হয়তো মানে আমি ইন্ট্রোডিউস করতে পারবো, তারপর তোমার ওপিনিয়ন আমি জানতে চাবো। যেমন আগে একটা ডিসিপ্লিন ছিল রেটরিক, গ্রামার, রেটরিক, তাই না? এই রেটরিকটা পড়তো হলো এনশিয়েন্ট গ্রিকে, মানে যারা হাই পলিটিক্যাল ফিগার,
অত ভেরি রিচ পিপল, Mhm. তাদের ছেলে মেয়েরা সফিস্ট যারা ছিল, সফিস্ট যেমন সক্রেটিস এর প্রিকারসর যারা ছিল, তারা অনেকগুলা টিচার থাকতো, তারা টাকা নিয়ে পড়াইতো, এই জন্য আমরা এখন তাদেরকে খারাপ বলি, কিন্তু তারা কিন্তু হাইলি ইন্টেলেকচুয়াল পার্সন ছিল, Mhm. তাদেরকে জেনারেলি বলতো সফিস্ট। এই সফিস্টের কাছে পলিটিক্যাল যারা ভবিষ্যতে পলিটিশিয়ান হবে এরকম তাদের উদ্দেশ্য আছে, কারণ তার বাপ মা হলো বড় পলিটিশিয়ান, স্টেটসম্যান, Mhm. তাদের ছেলে মেয়েকে টাকা দিয়ে পড়াইতে হতো। এখন এনশিয়েন্ট কালে তো সবাই টাকা দিয়ে পড়তে পারতো না, এই জন্য আলটিমেটলি হাইলি মানে রিচ পিপলের ছেলে মেয়েকে সেই এডুকেশনটা দেওয়া সম্ভব হতো। এখন সেই সফিস্টদের মেইন উদ্দেশ্য ছিল টু ট্রেন ইউ হাউ টু উইন এ আর্গুমেন্ট or Mhm. how to say something that will convince other people in your favor. এটা ছিল তাদের মেইন আর্টটা। তাহলে ওই আর্টটার নাম ছিল রেটরিক ইন জেনারেল, হাউ টু Mhm. স্পিক এন্ড হাউ টু বি এলিকুয়েন্ট, তাই না? Mhm. আচ্ছা, এখন মনে করো দুইজন, আমরা এরকম এক্সাম্পল আনি, দুইজনই একটা টপিকস নিয়ে কথা বলবে, কিন্তু দুজনই একটা সিচুয়েশন নিয়ে তার কথা বলতেছে, কিন্তু পাবলিক যদি পার্সন বি কে তার কথা শুনে কনভিন্স হয়, তাকে ভোট দিবে, Mhm. person A will be out of picture. Mhm. তার মানে it matters how you speak so that people will get convinced. Mhm. এখনকার স্ট্যাটিস্টিক্স তো তাই, তোমার হাতে একটা রেজাল্ট আছে, কিন্তু তুমি কোন ভাবে প্রেজেন্ট করলে পাবলিক উইল বি কনভিন্সড এন্ড দে উইল বি দ্য উইনার, দে উইল গেট দ্য গ্র্যান্ট। খেয়াল করছো অ্যানালজি কিন্তু মানে কাছাকাছি। Mhm. কাজেই আগের দিনের মানুষ স্ট্যাটিস্টিক্স শব্দ ইউজ করতো না, কিন্তু দে উইল প্রোভাইড আর্গুমেন্ট ইন ফেভার, আর্গুমেন্ট এগেইনস্ট। এর জন্য মানুষের মনে মেন্টাল স্ট্যাটিস্টিক্স হতো যে তার আর্গুমেন্টটা মোর কনভিন্সিং, তাহলে তখন হয়ে যেত মানে কেউ যদি কনভিন্স হতো তখন তাকে ফুলি সাপোর্ট করতো। Right. হ্যাঁ, তাহলে এখনো তাই হয়, কারণ যে তুমি বললা পলিটিক্যাল পোল হয়, তাহলে এখন তুমি যদি দেখো মানে অ্যাকচুয়াল ইলেকশনের আগে তুমি যদি কনসিস্টেন্টলি দেখো একজন ক্যান্ডিডেট ইজ প্রোভাইডিং বেটার আর্গুমেন্ট, কারণ তার পোল স্কোর ইজ অলওয়েজ হায়ার, তাহলে ইউ উইল বি মোর কনভিন্স দিস ইজ এ গুড ক্যান্ডিডেট। Mhm. তাহলে বেসিক্যালি সফিস্ট্রিটা কনভার্ট হয়েছে ইনটু এই পলিটিক্যাল রেটরিক, বলে না যে অমুক পলিটিশিয়ান রেটরিক ইউজ করতেছে, Mhm. বেসিক্যালি দেখো ওই ওই শব্দটা কিন্তু আছে এখনো, শব্দটা Right. এক্স্যাক্টলি এই থিমটা এখনো আছে। কাজেই পুরাতন দিনের মানুষও এই স্ট্যাটিস্টিক্স শব্দ ইউজ না করেও স্ট্যাটিস্টিক্যাল মেথড এবং হাউ টু অ্যাবিউজ অর মিসইউজ অর হাউ টু লাই উইথ স্ট্যাটিস্টিক্স, আমরা যেটা আগের সেশনের কথা বলছি সেই প্রিন্সিপাল তারাও অ্যাক্টিভলি ইউজ করতো। কাজে দিস ইজ নট Unknowingly. এক্স্যাক্টলি আননোয়িংলি, হ্যাঁ, এবং দিস ইজ নট সামথিং ব্র্যান্ড নিউ, হ্যাঁ। Mhm. কিন্তু এখনকার দিনে জিনিসটা মোর প্রফেশনাল ভার্সন হয়ে গেছে। Mhm. এখন আলাদা ডিপার্টমেন্ট আছে ফর পাবলিক রিলেশন, যারা এগুলো মেনটেন করে, মানে হোয়াট টু পুট সো দ্যাট ইট উইল বি মোর কনভিন্সিং ফর দ্য পিপল টু ডিসাইড। কিন্তু এখন তোমার যদি মোর রিসোর্স থাকে, ইউ উইল হায়ার মোর ইন্টেলেকচুয়ালি শার্প পাবলিক কমিউনিকেটর অথবা পাবলিক এডুকেটর অর পাবলিক রিলেশন ম্যানেজার অথবা ক্যাম্পেইন ম্যানেজার, তারা এগুলো কনভিন্স করে ফেলে, তাই না? কারণ স্ট্যাটিস্টিক্স এর রোল মানে আগেও যেরকম ছিল এখনো স্টিল অ্যাক্টিভ, দ্যাটস নট সামথিং নিউ। আচ্ছা ঠিক আছে, এই মিডল এজের মধ্যে একটা বড় মানে ডিসিপ্লিন ছিল, তুমি জানো, স্কলাস্টিশিয়ান, তাই না? স্কলাস্টিক্স Mhm. মানে তারা ছিল এক্সট্রিমলি লজিক্যাল, মানে মনে অ্যারিস্টটলিয়ান যে লজিক সেটাকে বেস করে মিডল এজের যে ক্রিশ্চিয়ান স্কলার ছিল তাদের যে ডিসিপ্লিন ছিল তাকে বলতো স্কলাস্টিক, যেমন থমাস অ্যাকুইনাস, তাই না? Mhm. সে ছিল জায়ান্ট ফিগার। তারপরে যে মুসলিম যে আমাদের রেনেসান্স ছিল মিডিল এজে, মানে স্কলাস্টিক জাস্ট আগে, মনে করো 800 থেকে 1200 সাল পর্যন্ত, এই টাইমটা ইসলামিক গোল্ডেন এজ বলে। Mhm. ওই সময়ও কিন্তু যারা মানে মেইন পার্টিসিপেন্ট ছিল, সায়েন্টিস্ট বলে তাদেরকে, যে দে আর দ্য আর্লিয়েস্ট, ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট সায়েন্টিস্ট, তাদের স্ট্রাকচারটাও কিন্তু ছিল এক্সট্রিমলি ডিটারমিনিস্টিক এন্ড লজিক্যাল, Mhm. এবং তারা ছিল মেইন স্ট্রিম। এখন আমার পার্সোনাল ওপিনিয়ন, আই মাইট বি রং, আমি জাস্ট আমার আইডিয়াটা থ্রো করতেছি। রেনেসান্স রেনেসান্স যে হয়েছে, এই রেনেসান্সটা হয়েছে এগেইনস্ট দিস ব্যাকড্রপ।
মানে Okay. ইসলামিক গোল্ডেন এজ এন্ড মেডিভাল যে স্কলাস্টিক আইডিওলজি, এই দুটাকে রিজেক্ট করাটাই ছিল, মানে ইন জেনারেল রিলিজিয়ন অথবা চার্চ অথবা এই যারা ওয়াইজ ম্যান, তাদেরকে রিজেক্ট করাটাই ছিল রেনেসান্সের মেইন ড্রাইভ, যে উই ডোন্ট ওয়ান্ট এনি অফ দোজ, উই ওয়ান্ট টু বিল্ড সামথিং নিউ, মানে রিবার্থ। Okay. এখন তুমি যদি দেখো যে অলরেডি একটা এক্সট্রিমলি লজিক্যাল and internally consistent philosophy or একটা সাইন্টিফিক মেথড, সো কল সাইন্টিফিক মেথড, কারণ তখন তো ছিল প্রোটো সায়েন্স, তাই না? তাহলে তাকে যদি রিজেক্ট করতে হয়, হোয়াট আদার ওয়ে ইউ হ্যাভ? তারা যদি বলে মানে এভরিথিং ইজ ডিটারমিনিস্টিক এন্ড ইউ ওয়ান্ট টু প্রডিউস সামথিং ব্র্যান্ড নিউ, তাহলে তোমাকে যাইতে হবে এই প্রবাবিলিস্টিক এর ডিরেকশন, যে there is a new paradigm, we don't agree, whatever you say you are just mistaken, and we are producing something that is more convincing, কারণ আমরা তোমাদের মিস্টেক ধরায় ধরে আমরা দেখাবো যে ওই জায়গায় এরর আছে, ইউ আর নট সো শিওর, কাজেই তোমার অবজারভেশনটার মধ্যেই বেসিক্যালি প্রবাবিলিটিটা ঢোকানো। নিউটনিয়ান যখন ছিল তখন পর্যন্ত কিন্তু স্টিল এই ডিটারমিনিজমটা ছিল, কিন্তু যখন ইভেনচুয়ালি এই নিউটনিয়ান মেকানিক্স শেষ হয়ে 18th সেঞ্চুরি আর 19th সেঞ্চুরি, এই সময়টা যখন ট্রানজিশন হচ্ছে পোস্ট নিউটনিয়ান, স্পেশালি এই মডার্ন রিলেটিভিটি এন্ড কোয়ান্টাম ফিজিক্স যখন আসছে, তখন স্ট্যাটিস্টিক্সটা ফুল আপার হ্যান্ড নিতে পারছে, মানে মেইন স্ট্রিম চলে আসছে, কারণ ইন অর্ডার টু এক্সপ্লেইন দ্য কোয়ান্টাম ফিজিক্যাল ডাটা, এন্ড বাই দ্যাট টাইম যেহেতু পপুলেশন স্টাডি, ইন্স্যুরেন্স কোম্পানি এবং গ্যাম্বলিং ইন্ডাস্ট্রি যখন একটা ইন্ডাস্ট্রি হিসেবে বিল্ড আপ হচ্ছে, এইসব জায়গায় স্ট্যাটিস্টিক্স একদম এসেনশিয়াল। রাইট, আমি একটু এখানে অ্যাড করতে চাই আপনার সাথে। আমি বলবো যে ডেফিনেটলি quantum physics cannot exist without statistics because you cannot see it. দেখা যায় না, এটা অনুমানের উপর, so there are uncertainties এবং there are uncertainty principles as well, right? Quantum mechanics is more or less আপনার statistics because superposition বলেন, তারপর যে আপনার যে আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা বলেন যে আপনি পজিশন এবং মোমেন্টাম একসাথে কনসিডার করতে পারবেন না বিকজ অফ দ্য অবজারভার ইফেক্ট, সো এগুলোর জন্য আপনাকে স্ট্যাটিস্টিক্স, সো ইটস মোর, এটা শুধু স্ট্যাটিস্টিক্স বলে আসলে ভুল হবে, বাট স্ট্যাটিস্টিক্স এর একটা গ্রাউন্ড ব্রেকিং কি বলবো অ্যাপ্লিকেশন, রাইট। আর একটা যেটা বললেন যে ফাইন্যান্সিয়ালাইজেশন, দ্যাটস ট্রু, হ্যাঁ, এটার সাথে আসলে কলোনিয়ালাইজেশনের একটা রিলেশন আছে, কারণ কলোনিয়াল বিফোর দ্য emergence of colonial rule, আপনার লাইফ ওয়াজ মাচ সিম্পলার বিকজ আপনার স্কোপ অফ লাইফ ওয়াজ লিমিটেড। আপনি যখন এই চার্টার্ড কোম্পানি, বড় বড় কলোনি, আপনি যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে গেলেন, আপনার ম্যাস প্রোডাকশন হলো, তখনই আপনার এই স্ট্যাটিস্টিক্স এর ইউজ অনেক বেড়ে গেছে। সেটাই, মানে ধরো মিডিভাল টাইমে যে প্রিন্সিপাল ছিল আমি বালতি থেকে পানি ঢাললে পানিটা নিচে পড়বে, মাইন্ডসেট যেরকম ছিল, এখন হয়ে গেছে পিপল গুলো হয়ে গেছে ওয়েদার মতো, মানে যেহেতু যেটা বলা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে মাল্টিপল লেভেলস অফ পার্টিসিপেশন টুয়ার্ডস দ্য সেম গোল এবং অনেক কমপ্লেক্স স্ট্রাকচার হয়ে গেছে এভরি টাস্ক, তখন ওইটার ভিতরে কনসিস্টেন্সি আনার জন্য ইউ হ্যাভ টু ইউজ, মানে ওয়েদার প্রেডিকশনের মতো, এবং ইউ হ্যাভ টু ইউজ স্ট্যাটিস্টিক্স। তাহলে এটা হলো আমাদের কমন টেক, যে মানে স্ট্যাটিস্টিক্স তো সবসময় ছিল, প্রবাবিলিটি, কমন সেন্সিক্যাল প্রবাবিলিটি সবসময় ছিল, কিন্তু অ্যাকচুয়ালি এখন যে মেইন স্ট্রিম, সেটার পিছে কয়েকটা কারণ। এক নম্বর হলো রেনেসান্স, বিকজ রেনেসান্সের ড্রাইভ দে হ্যাভ টু প্রডিউস সামথিং নিউ দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ এক্সিস্টিং সিস্টেম, যেহেতু এটা ডিটারমিনিস্টিক এবং যেহেতু ওটার মধ্যে তারা এরর খুঁজে পেয়েছে, তাহলে দ্যাট ওয়াজ দ্য ড্রাইভিং ফোর্স, নাম্বার ওয়ান। নাম্বার টু, তুমি যেটা বললা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এন্ড কলোনিয়াল একটা ইনফ্লুয়েন্স, কারণ মাস পিপলকে তোমাকে যদি অ্যাডমিনিস্ট্রেশন করতে হয়, ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্ট্রাকচার, কারণ সবার কাছ থেকে তুমি ডাটা নিতে পারতেছো না, কোন প্রত্যন্ত এলাকায় আছে তাদের কাছ থেকে দিয়ে তুমি মাপ নিতে পারতেছো না। তুমি যদি একটা শার্ট বানাতে চাও যেটা 5 বছর বাচ্চার জন্য সবার জন্য ফিট হবে, তাহলে কোন রেঞ্জের সাইজের শার্টটা বানালে তোমার ওই গ্রামের প্রত্যন্ত এলাকায় 5 বছর একটা বাচ্চা পড়তে পারবে, তাহলে ইউ হ্যাভ টু হ্যাভ সাম আইডিয়া। এবং আরো কমপ্লেক্স এক্সাম্পল চাইলে 1000টা আনা যায়, তুমি যেটা আনলা ভেরি গুড।
আর আরেকটা বললাম যেটা কোয়ান্টাম ফিজিক্স অথবা মডার্ন সায়েন্স, এটার মধ্যে যেহেতু তারা পিন পয়েন্ট করে দেখছে এভরি মেজারমেন্ট কামস উইথ এ কস্টটা হলো মেজারমেন্ট এরর, এবং এটা ইভেন ইন থিওরি মেজারমেন্টটা অ্যাকুরেট হওয়ার উপায় নাই। তুমি যেটা বললা যে আনসার্টেনিটি প্রিন্সিপালের মধ্যে তুমি যদি মোমেন্টাম শিওর হতে চাও তাহলে তুমি পজিশন শেয়ার হতে পারবা না। তাহলে দুইটার মধ্যে আনসার্টেনিটি রেখেও তুমি যদি জেনারেল একটা প্রেডিকশন আনতে চাও, quantum physics is extremely successful and still probabilistic by using statistics. তার মানে দুইটা goes side by side, যে statistics is also powerful, এই জন্য এটা এখন মেইন স্ট্রিম হয়েছে। তাহলে এটা একটা গুড, ভেরি নাইস ডেভেলপমেন্ট, বাট উই হ্যাভ টু বি কেয়ারফুল হাউ ইট ইজ বিং ইউজড, কারণ এটা আমাদের সাবজেক্টিভ কম্পোনেন্ট আছে, তাই না? আচ্ছা, এখন সাবজেক্টিভ কম্পোনেন্ট সোশ্যাল সায়েন্টিস্ট হিসেবে কিভাবে আসে সেটা আমরা আগের ডিসকাশনে আলাপ করছি, কিন্তু এখন আমি একটু পিওর থিওরিটিক্যাল লেভেলের সাবজেক্টিভ কম্পোনেন্ট আনি। হ্যাঁ, এখন আমি মানে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে তুমি নিশ্চয়ই, তুমি তো এগুলো ভালো জানো, দুই ধরনের স্ট্যাটিস্টিক্স আছে, তাই না? একটা হলো ফ্রিকুয়েন্টিস্টিক আর একটা হলো বেইজিয়ান। এই বেইজিয়ানের ভিতরে ইনবিল্ট তুমি দেখবা একটা সাবজেক্টিভ কম্পোনেন্ট আছে, মানে গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আই অলরেডি হ্যাভ, এই স্ট্যাটিস্টিক্স এর মানেটা কি, এরকম যদি দুইটা কম্বাইন করো তাহলে আমার কাছে অ্যাভেলেবেল ডাটা যতটুকু আছে তোমার কাছে হয়তো বেশি আছে, তাহলে আমি আমার এই ডাটাটাকে যেভাবে ইন্টারপ্রেট করব, গিভেন দ্য ডাটা আই অলরেডি হ্যাভ ভার্সাস ইউ, তোমার ইন্টারপ্রিটেশন ডিফারেন্ট হবে। তাহলে মানে প্রত্যেকটা সায়েন্টিস্ট অথবা মানে প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা লিমিটেড রিসোর্স আছে, প্রায়র প্রবাবিলিটি আছে, তাই না, অফ এনি গিভেন ইভেন্ট। সেই প্রায়র প্রবাবিলিটি তোমারটা আর আমারটা মিলবে না, যেহেতু মিলবে না তাহলে এই পার্টিকুলার স্ট্যাটিস্টিক্সটা ওই কারণে চেঞ্জ হয়ে যাবে। এটা একটা গুড এক্সাম্পল সাবজেক্টিভিটি। আরেকটা সাবজেক্টিভিটি আছে, হিউম্যান সাইকোলজি ইটসেলফ there is a consistent pattern, সেটাকে বলে প্রসপেক্ট থিওরি। আমার মনে হয় নোবেল প্রাইজ পাইছে এই থিওরিটার জন্য, খুব বেশি আগে না। প্রসপেক্ট থিওরি, এটার মধ্যে কি, তুমি একই ডাটা যদি নেগেটিভ ভাবে প্রেজেন্ট করো, it affects human mind more powerfully than the positive way. আমি এক্সাম্পল দিই, যে one particular drug saves 10% people, এটা একটা স্টেটমেন্ট। আর আরেকটা স্টেটমেন্ট দাও যে if you take that particular drug 90% people dies, দুটা কিন্তু একই কথা। কিন্তু তুমি যদি ফ্রেম করো যে ড্রাগ এ, if you take drug A 90% people tries, nobody will take that drug. আমি একটু অ্যাম্পলিফাই করে বললাম, some people will still take it, মানে মেজরিটি পিপল ওই ড্রাগটা পছন্দ করবে না। কিন্তু তুমি যদি এটাকে ফ্রেম করো যে if you take this drug there is a 10% chance you'll get cured, তখন ওটা মানুষ নেয় বেশি। হ্যাঁ, তাহলে এটা একটা নোন অ্যাক্রস মেনি ডিফারেন্ট কান্ট্রি, মেনি ডিফারেন্ট ইউনিভার্সিটিতে তারা স্টাডি করছে, সেম স্টেটমেন্ট তুমি যদি পজিটিভ ভাবে ফ্রেম করো আর যদি নেগেটিভ ভাবে ফ্রেম করো, there is a distinctive effect, মানে নেগেটিভ ভাবে ফ্রেম করলে পাবলিক ওটাকে মোর মানে কেয়ারফুলি হ্যান্ডেল করে, আর পজিটিভ ভাবে করলে তারা চিন্তা করে এটা অল্টারনেটিভ টু নানান পদের কথা চিন্তা করে। তাহলে ওইটার কারণে আরেকটা সাবজেক্টিভিটি আসে বিকজ অফ থিওরি, এটা নাথিং টু ডু উইথ প্র্যাকটিক্যাল মানে অ্যাকচুয়াল ডাটা ম্যানিপুলেশন। রাইট। হ্যাঁ, তাহলে এইগুলো আমাদের খেয়াল করতে হবে যে যে সাবজেক্টিভিটি শুধু জাস্ট আমরা হিউম্যান ফল্টের জন্য তা না, এটা স্ট্যাটিস্টিক্স এর ভিতরে লুকানো আছে, তাই না? আচ্ছা, এই ব্যাপারে তোমার আরো কোনো ভ্যারিয়েবল দেখো কিনা, তুমি এক্সাম্পল একটু ব্রেনস্টর্মিং করো, আমরা তো ব্রেনস্টর্মিং করতেছি যে সাবজেক্টিভিটি মানে স্ট্যাটিস্টিক্স এর লিমিটেশন ফ্রম ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ, মানে অ্যাকচুয়াল ডাটা কালেকশন রিলেটেড না, তোমার লিমিটেশন গুলো কিছু আইডিয়া করো দেখি। আপনি যেটা বললেন বেসিক্যালি ওটা কাইন্ড অফ সবকিছু কভার করে। স্পেশালি আপনি যদি দেখেন, আমি এভাবে বলতে আপনি যদি প্যারামেট্রিক বা নন প্যারামেট্রিক স্টাডি করতে চান, আপনার বিভিন্ন ধরনের টেস্ট আছে। টি টেস্টেরই আপনার অনেক ধরনের ভ্যালিডিটি আছে। আপনি দুইটা সেট যখন কম্পেয়ার করতেছেন, দুইটা সেটে কি একদম পয়েন্ট টু পয়েন্ট কম্পেয়ার করতেছেন, আপনি দুইটা সেট অফ ডেটা থাকে, যেটা এরকম হতে পারে যে আপনার একটা সেটের একটা ডেটা পয়েন্ট আর একটা ডেটা সেটের একটা স্পেসিফিক পয়েন্টের সাথে
কারেসপন্ডেন্ট। তখন আপনি যেভাবে আপনি স্টাডিটা করবেন বা কম্পেয়ার করবেন, যখন হচ্ছে সেট অফ ডেটার এগেনস্ট সেট অফ ডেটা কম্পেয়ার করতেছে, কোনো ইন্ডিভিজুয়াল লিঙ্ক নাই বা কোনো রিপ্রেজেন্টেশন নাই, দেন আপনার ডিফারেন্ট অ্যানালাইসিস ইউজ করতে হবে, কারণ আপনার অ্যাজাম্পশনটা চেঞ্জ হয়ে গেছে, রাইট? সো সেই কারণেই আপনার there are numerous statistical tool available for doing the same thing, the same broader thing, I would say. Like আপনি যখন দুইটা সেট অফ ডেটা কম্পেয়ার করতেছেন, দ্যাটস a broader definition. দুইটা সেট অফ ডেটার নেচার কি তার উপর ডিপেন্ড করবে আপনি কোন রোডে যাবেন। সো আপনি যদি এইটা, এবং এটা খুবই ওয়েল ডকুমেন্টেড একটা মানে মিস্টেক যেটা একাডেমিতে প্রচুর হয়, যে আমরা না জেনেই দেখা যাচ্ছে একটা টি টেস্ট করে ফেলতেছি, একটা পি ভ্যালু নিয়ে আসতেছি, দেন ইউ জাস্ট ড্রয়িং কনক্লুশন। বাট আপনি যদি প্রপার ওয়েতে অ্যানালাইসিস করেন, দেখা যায় যে আপনি প্রথমে যে কনক্লুশনটাতে রিচ করছেন, দ্যাট উইল কন্ট্রাডিক্ট দ্য প্রপার অ্যানালাইসিস। মানে তুমি একটা এক্সেলেন্ট পয়েন্ট ব্রিং করছো, আমি খুবই থ্যাংক ইউ দিচ্ছি তোমাকে। মানে আমি পয়েন্টটা হলো যে ইভেন দো ইউ হ্যাভ দ্য সেম ডাটা, তুমি যদি না বুঝে টি টেস্ট করো ভার্সাস স্কাই স্কয়ার করো নাকি এনোভা করো, রাইট, তোমার ডাটা সিগনিফিকেন্স লেভেল ডিফারেন্ট আসবে। Even there are two ANOVAs, like one way and two way. So which one you're using? Exactly, which one you are using. আর যদি তুমি রিগ্রেশন করো, বাইনারি লজিস্টিক রিগ্রেশন আছে, লিনিয়ার রিগ্রেশন আছে, মানে তুমি যদি না বুঝে মানে এসপিএসএস এর মধ্যে শুধু ডাটাটা পুট করে র্যান্ডমলি তুমি নানান পদে টেস্ট করো, নানান পদে সিগনিফিকেন্স আসবে। কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট ইউ নিড, এটা যদি তুমি কেয়ারফুলি চিন্তা না করে রান করো, সেম ডাটা উইল সে ডিফারেন্ট কাইন্ড অফ থিং। আসলে ভাই এখানে একটা বিষয় বুঝতে হবে, আপনার কম্পিউটার এখন এত ওভারওয়েলমিং হয়ে গেছে আমাদের লাইফে। Statistics has become like an MCQ tool. You have 10 tools, just select one, then just get the result. It's possible. একটা সময় ছিল আপনি স্ট্যাটিস্টিক্স এর থিওরি না জানলে আপনি অ্যানালাইসিসই করতে পারবেন না। এখন হচ্ছে আপনি অ্যানালাইসিস করার জন্য একটা ডেটা লাগবে, একটা সফটওয়্যার লাগবে। So now it's more important than before to be careful about statistical analysis, কারণ আগে যারা করতো, because of the lack of resource তারা জেনে করতো, because we have more resource than we can handle, it's very easy to get lost in those resources. ভেরি গুড পয়েন্ট, ভেরি গুড পয়েন্ট। আচ্ছা, আরেকটা থিওরিটিক্যাল পয়েন্ট আনি, যেহেতু আমরা অনেকগুলো পয়েন্ট অলরেডি টাচ করছি। এটাও স্ট্যাটিস্টিক্স এর বাইরে যে স্ট্যাটিস্টিক্স ইনফ্লুয়েন্স করতে পারে, মানে যেটা আমরা পিওর গ্রাউন্ডে বলতেছি যে হোয়াট আর দ্য থিং দ্যাট ক্যান ইনফ্লুয়েন্স দ্য স্ট্যাটিস্টিক্স ইন থিওরিটিক্যাল লেভেল, তাই না? মানে অ্যাকচুয়াল ডাটা কালেকশনের এরর না, অথবা আমার বায়াস না, অথবা আমি চেরি পিকিং ওসব বাদ দিলাম, তাই না? আরেকটা হলো স্যাম্পলিং, তুমি যেটা আগে প্রথম ডিসকাশনে মেনশন করছো, যে তুমি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল নিছো কিনা, যেটা তুমি স্টাডি করতে চাও সেই কোশ্চেনের জন্য তোমার স্যাম্পলটা গুড এনাফ কিনা। এখন সেই স্যাম্পলটা তুমি কিন্তু একটা মিউচুয়াল এগ্রিমেন্ট, যেমন তুমি একটা স্টাডি করতে চাও, তুমি তোমার পিএইচডি থিসিসের অ্যাডভাইজারের সাথে আলাপ করছো, তুমি আর সে মিউচুয়ালি এগ্রি করছো, হ্যাঁ এই কোশ্চেনের জন্য এই স্যাম্পলটা শুড রিপ্রেজেন্ট দ্য অ্যাকচুয়াল রিয়ালিটি। কিন্তু তুমি এই তারপরে তুমি ডাটা কালেক্ট করলে একটা রেজাল্ট দিবে, কিন্তু তুমি মনে করো তোমার 1000 মাইল দূরে তোমার আরেকজন কলিগ আছে, আরেকজন পিএইচডি স্টুডেন্ট আছে, তারা একই রকম কোশ্চেন আনতেছে, কিন্তু তারা একটু ডিফারেন্ট সেটস অফ স্যাম্পল নিছিল, যেটা তোমার সাথে 100% ম্যাচ করে না। ওইখানে দুইজনে দুই ধরনের অ্যান্সার দিবে, কারণ এটা তখন কিন্তু কোনোটাই রাইট আর কোনোটাই রং পরিষ্কার বলা যাচ্ছে না, আবার আনসার আসলো, তাই না? রাইট, এক্স্যাক্টলি। তাহলে স্যাম্পলটা কি এক্সাক্ট কোশ্চেন, আমি যেমন আগে এক্সাম্পল দিচ্ছি, তুমি যদি প্রেগনেন্ট ওমেন সম্বন্ধে জানতে চাও, ইয়োর স্যাম্পল শুড বি পিওরলি প্রেগনেন্ট ওমেন। তুমি যদি মেল আর ফিমেল টোটাল গ্র্যান্ড পপুলেশন নাও, তাহলে অ্যান্সার এক ধরনের আসবে। এইটাও স্ট্যাটিস্টিক্স এখানে এসে হেল্প করতে পারবে না, তাই না? এখানে একটা থিওরিটিক্যাল এরর আসতে পারে, যে কিন্তু এইটাও যেহেতু সাবজেক্টিভ, দেখো আবার সাবজেক্টিভিটি চলে আসলো, কারণ তুমি কোনটাকে বলতেছো ইট ইজ দ্য রাইট স্যাম্পল। তাহলে অ্যাজাম্পশন, এটা কিন্তু একটা অ্যাজাম্পশন, তাই না? তুমি অ্যাজাম্পশনের কথা আগে বলছো, all boils down to a null hypothesis. হ্যাঁ, তুমি একটু এটা কি ইলাবোরেট করো, আমার মনে হয় তুমি এটা ভালো বলতে পারবা। হ্যাঁ, বেসিক্যালি আমরা বারবারই যে কথাটা বলতেছি, আমরা সবসময় দেখে আসতেছি যে স্ট্যাটিস্টিক্সটাকে আপনার ডিটারমিনিস্টিক ভাবে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেভাবেই অ্যাকসেপ্ট করা হচ্ছে বাই দ্য পিপল হু আর নট অ্যাওয়্যার অফ স্ট্যাটিস্টিক্স। এবং তার মধ্যে অনেক উচ্চশিক্ষিত মানুষ আছে, কারণ উচ্চশিক্ষিত সবাই স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে জানে না। একজন হাইলি কোয়ালিফাইড লয়ার তারপরে স্ট্যাটিস্টিক্স জানা সম্ভব না, বা একজন হাইলি
রিনাউন্ড ফিলোসফার, তার পক্ষে স্ট্যাটিস্টিক্স জানা সম্ভব না। আমি তোমাকে বলতেছি হাইলি এডুকেটেড ডক্টরও সম্ভব না, মানে মেডিকেল ডক্টর। কারণ আপনাকে স্ট্যাটিস্টিক্স জানতে হলে স্ট্যাটিস্টিশিয়ান হতে হবে, দ্যাটস ইট, দ্যাটস দ্য বটম লাইন। সো বেসিক্যালি স্ট্যাটিস্টিক্স যেভাবে কাজ করে বা যেভাবে আমাদের অ্যাপ্লাই করা উচিত, যে ইট অলওয়েজ স্টার্টস উইথ দ্য হাইপোথিসিস। স্ট্যাটিস্টিক্স ইউজই করা হয় আপনার হাইপোথিসিস প্রুফ করার, মানে প্রুফ করার জন্য বা ভ্যালিডেট করার জন্য। দ্যাটস দ্য সোল পারপাস, দ্যাটস দ্য এস্টাবলিশড ওয়ে দ্য অর হাউ দ্য ফিল্ড ওয়ার্কস। সো ফার্স্টে আপনাকে একটা হাইপোথিসিস ফর্মুলেট করতে হবে যে ওকে, দিস ইজ মাই হাইপোথিসিস। তার উপর বেস করে আপনি সেটা হচ্ছে আপনার নাল হাইপোথিসিস। তার উপর বেস করে আপনি আপনার স্যাম্পল জোগাড় করবেন। সো দ্য স্যাম্পলিং কামস ফ্রম দ্য হাইপোথিসিস। এই দুজনে দুইটা ফাইন্ডিং নিয়ে যদি দুজন রিপোর্টার বা দুজন পলিটিশিয়ান একদম মানে পার্লামেন্ট বা আপনার নিউজ পেপার গরম করে ফেলে, both of them are right and both of them are wrong because nobody's talking about the null hypothesis. এক্স্যাক্টলি। আর প্লাস তাদের স্যাম্পলটা একটু ডিফারেন্ট হতে পারে, স্টাডি স্যাম্পলটা ডিফারেন্ট হতে পারে। এক্স্যাক্টলি রাইট। যে কারণে আমরা দেখি যে মানে 2 দিন পর পরই ফেসবুক গরম হয়ে যাচ্ছে, ক্যান্সারের আবিষ্কার হয়ে গেছে, 2 বছরের মধ্যে এটা হয়ে যাবে। ক্যান্সার রিসার্চ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো মানে jeopardized field by statistics and journalism. এক্স্যাক্টলি। কারণ সবাই ক্যান্সারের কিওর খুঁজতেছে, কাজেই সবাই প্রতি বছর প্রতি 6 মাস পর পর একটা ড্রামাটিক রেজাল্ট নিয়ে আসতেছে, কিন্তু বাকি যারা কম্পিটিটর তারা এগেইনস্টে কথা বলতেছে, আলটিমেটলি খুব নয়েজি হয়ে যায়, এটা ইন্টারপ্রেট করা কঠিন। কিন্তু মেবি দে আর অল কারেক্ট, দে মে অল হ্যাভ গুড ভ্যালিড পয়েন্ট। তুমি যদি অ্যাকচুয়াল রেস্ট্রিকটিভ হও যে ওই পার্টিকুলার পপুলেশন, ওই পার্টিকুলার ক্যান্সার ভেরি আর্লি স্টেজ 2 রাদার দ্যান স্টেজ 4, এবং তাদের যদি হার্ট ফেলিওর না থাকে, ডায়াবেটিস না থাকে, তাহলে হয়তো ক্যান্সার ড্রাগটা কাজ করে, আসলেই কাজ করে। রাইট। ওইটা যদি জেনারেলাইজ করতে চাও, দেখা যাবে ওই মানুষজন যেহেতু অন্য অ্যান্টি পার্টি আছে, তারা ওটাকে এক্সটেনশন নিয়ে অন্য জায়গায় অ্যানালিসিস করে দেখায় ইট ইজ নট গুড। আলটিমেটলি এটাও ভালো না, ওটাও ভালো না, আলটিমেটলি প্রোডাক্ট আসতেছে না ভালো, তাই না? আমি মানে এই জিনিসটাকে এইভাবে চিন্তা করি, মানে আপনি যদি চিন্তা করেন, উই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য গ্র্যান্ড স্কিম বা লেয়ারিং। ধরেন একটা রিসার্চার একটা স্টাডি করলো, তার স্টাডি ধরেন 1000 পয়েন্টস ছিল, সেখান থেকে সে একটা কনক্লুশন ড্র করলো। এখন আপনি যদি আপনার মানে স্কোপ বা রেজলিউশনটা চেঞ্জ করেন, ইফ ইউ গো ফর এ বিগার পিকচার, আপনি যদি জুম আউট করেন, দেন এরকম 100 রিসার্চার যাদের প্রত্যেকের রিসার্চে থাউজেন্ডস অফ ডেটা ছিল, দে অল জেনারেটেড ওয়ান ডিসিশন। সো প্রত্যেকটা ডিসিশন ক্যান বি লাইক আ ইন্ডিভিজুয়াল পয়েন্ট ফর এ গ্র্যান্ড স্কিম অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা পয়েন্ট, রাইট? সেখানে আপনি একটা ফিট করবেন, কার্ভ ফিটিং করবেন, দ্যাট উইল গিভ লাইক আ ডেটা পয়েন্ট ফর ইভেন আ গ্রেটার স্কিম, লাইক আ ডিফারেন্ট লেয়ার। সো আপনি এভাবে যদি চিন্তা করেন যে রানিং ফিল্ড অফ সায়েন্স হচ্ছে আপনার লেয়ার্স অফ স্ট্যাটিস্টিক্স। সেটাই তুমি যেটা ডেসক্রাইব করলা, বেসিক্যালি মেটা অ্যানালাইসিস ডেসক্রাইব করলা, যে অ্যাকচুয়াল রেজাল্টটা হয়ে যায় নতুন ডেটা পয়েন্ট, রাইট, অ্যাক্রস অল ডেটা, আবার ওইটাও বা স্ট্যাটিস্টিক্স, কাজে এটার মধ্যে 3-4টা লেয়ারের স্ট্যাটিস্টিক্স আছে, তাই না? এন্ড আপনি যদি একটা লেয়ারে ভুল করেন, নিচের লেয়ারগুলোতে ইট কম্পাউন্ডস, সেটাই পরের লেয়ারে ওটা ইনফ্লুয়েন্স ঠিকই করবে, রেসিডুয়াল অ্যামপ্লিফাই করে, শুধু মানে মানে প্রোপাগেট না, অ্যামপ্লিফাই করে। এবং ওটা ইনফ্লুয়েন্সটা ঠিকই থেকে যায়, এটা এর এলিমিনেট করার উপায় নাই। সেটাই স্ট্যাটিস্টিক্স ইনবিল্ট তোমার মানে প্রবাবিলিস্টিক, কাজে এটা মেনে নিয়েই আমাদের। কিন্তু জাস্ট বিকজ প্রবাবিলিস্টিক ডাজন্ট, আমাদের ডে টু ডে লাইফ আমাদের যদি 80% ইফেক্টিভ হয়, আমাদের লাইফে কিন্তু আমরা অলওয়েজ রিস্ক বেনিফিট নিয়ে চিন্তা করি। যেমন মনে করো আমি ডাক্তার দেখাবো, হ্যাঁ, আমি কতখানি অসুস্থ, আমার সাবজেক্টিভ অ্যাওয়ারনেস আর ডাক্তার দেখাতে যাওয়ার ঝামেলা এবং খরচ, এই তিনটা নিয়ে কিন্তু মাথায় একটা ক্যালকুলেশন হয়, এবং আলটিমেটলি তখন আমি কিন্তু ডিসিশন নিই যে না, আমি এখন যাব না। তার মানে আমি এত বেশি অসুস্থ হই নেই, আর প্লাস ডাক্তার দেখানোটা আমার ইন্স্যুরেন্স অত বেশি ভালো না, টাকা বেশি লাগবে। তাহলে দেখো ঠিকই, কিন্তু আমি একটা মেন্টাল স্ট্যাটিস্টিক্স চালাইলাম যে আমি একটা রিস্ক নিলাম, আমি অ্যাবসলিউটলি শিওর না, বাট আই হ্যাভ গুড এনাফ ডাটা যে আমার শরীরটা এখনো চলতেছে, অসুবিধা নেই। কমপ্লেক্স সিচুয়েশনে ইন্টারপ্রিটেশন উইল বি নয়েজি, you have to have some statistics, and statistics can provide a good enough answer. কিন্তু আমাদের অ্যাওয়ার হতে হবে, জেনারেল পপুলেশন আমাদের অ্যাওয়ার হতে হবে যে স্ট্যাটিস্টিক্স কে কিভাবে রিড করতে হয়, এবং স্ট্যাটিস্টিক্স দিয়ে যেন আরেকজন আমাকে ইনফ্লুয়েন্স না করতে পারে। আমরা যদি স্ট্যাটিস্টিক্স এর ইন্টারনাল লিমিটেশন জানি, আমাদের হিউম্যান সাইকোলজির লিমিট জানি, যেমন প্রসপেক্ট থিওরি বললাম, থিওরিটিক্যাল লিমিট অফ স্ট্যাটিস্টিক্স ইটসেলফ,
এবং how statistics is practically used by the practitioner and how statistics is presented by the journalist or যাদের vested interest আছে, সবগুলা ফ্যাক্টর যদি হাইলি এডুকেটেড হতে হবে তা না, জাস্ট কেউ যদি অ্যাওয়্যার হয়, দে ক্যান ম্যানেজ দেয়ার ডাটা গুড। ডাটা আমরা সবসময় রিসিভ করতেছি নিউজ পেপার থেকে, পার্সন তোমার কাছ থেকে, অথবা বই থেকে, অথবা কাজের মধ্যে ডাটা অলওয়েজ আসতেছে। এই ডাটাগুলোকে ম্যানেজ করতে আমরা বেটার পারবো, উইল বি মোর কমফোর্টেবল। কারণ একটা আন্ডারস্ট্যান্ডিং অথবা নলেজ যদি ভালো থাকে, ইউর লাইফ এট দ্য এন্ড বিকামস কমফোর্টেবল। এট দ্য এন্ড আমাদের গোল তো তাই, টু হ্যাভ এ হ্যাপি লাইফ এন্ড কমফোর্টেবল লাইফ, তাই না? এটা আমাদের গোল।